আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এখন আপনাদেরকে বোঝাবো হচ্ছে বিবরণী ছক বা টেবুলার ছক, অথবা হচ্ছে প্রমাণ করো যে এ সমান এল প্লাস উই, অথবা হিসাব সমীকরণের পরিবর্তনের পরিমাণ, অথবা হিসাব সমীকরণের প্রভাব, অথবা দেখাও যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই বিবরণী ছক করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে একটা, এইদিকে তারিখ কলাম নিতে হবে, আর এদিকে মন্তব্য নামে একটা কলাম নিতে হবে। তাহলে দিলাম মন্তব্য, দিলাম তারিখ। এরপরে হচ্ছে আপনি যে কাজটা করবেন, আর মন্তব্য শুধু আসবে হলেও মালিকানা সত্ত্বের গড়ের এন্ট্রির জন্য, মন্তব্য দিব শুধু মালিকানা সত্ত্বের গড়ের এন্ট্রির জন্য। এবার আপনাকে খেয়াল করতে হবে, কিছু আমার সম্পদের জন্য অংশ থাকবে, আর কিছু দায় প্লাস মালিকানা সত্ত্বের জায়গা থাকবে। কিছু সম্পদের জন্য থাকবে, কিছু দায় প্লাস মালিকানা সত্ত্বের জায়গা থাকবে। আচ্ছা, তো ধরে নিলাম আমি হচ্ছে এই অংশটুকু আমার সম্পদের জন্য বরাদ্দ, আর এটা হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্বের জন্য বরাদ্দ। সম্পদের জন্য কিভাবে, তাহলে এ সমান, যেটা হচ্ছে আমরা দুইটাই দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, এ মানে সম্পদ, আর সমান দিলাম এল মানে হচ্ছে দায়, তারপরে হচ্ছে প্লাস উই ওনার্স ইকুইটি ইকুয়াল হচ্ছে মালিকানা সত্ত্ব। এই ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। আর স্নেহ শিক্ষার্থী, কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে লুকিয়ে থাকে চারটা আইটেম। মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার, মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকারের মধ্যে লুকিয়ে আছে চারটা আইটেম: মূলধন প্লাস আয়, আর হচ্ছে মাইনাস ব্যয়, মাইনাস হচ্ছে উত্তোলন। মনে রাখবেন, এই চারটা আইটেম লুকিয়ে রয়েছে। মূলধন আর আয় হলে যোগ হয়, ব্যয় আর উত্তোলন হলে বিয়োগ হয়। ওকে, এখন যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে একটি লেনদেন, দুইটি লেনদেন, তিনটি, চারটি লেনদেন। তো চারটি লেনদেন যেহেতু আমি, তাহলে এই যে আমার হচ্ছে ধরেন একটি লেনদেন, দুইটি লেনদেন, তিনটি লেনদেন, এই হচ্ছে আমার চারটি লেনদেন। এই যে আমি চারটি দাগ দিয়ে দিলাম। এখন আপনি যদি বারে বারে সমান দেন, তাহলে এগুলো মুছানোর দরকার নেই। আমি একটা সমানকেই সবগুলি সমানের মধ্যে প্রভাব ফেলবো, সেজন্য এগুলো আমি মুছে দিলাম, অর্থাৎ এইগুলা বাদ দিয়ে নিলাম। তারিখগুলো ছিল 2026 সাল, জানুয়ারির প্রথমটা 1 তারিখ, জানুয়ারির হচ্ছে 10 তারিখ, জানুয়ারির 20 তারিখ এবং জানুয়ারির 30 তারিখটি এরকম। এখন আমি চিন্তা করে দেখি যে আমার সম্পদে কয়টা গড় লাগবে, দায়ে কয়টা গড় লাগবে। মালিকানা সত্ত্ব তো আমার বাধ্যতামূলক একটা লাগবেই, যার নাম হচ্ছে মূলধন প্লাস আয়, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এটা না লিখলেও সমস্যা নেই, কিন্তু আমি লিখে দিই। এই চারটা এন্ট্রির কাজ হলেই এই কলামটার মধ্যে আসবে। আর মন্তব্যটা দিবই হচ্ছে এই কলামকে কেন্দ্র করে, মন্তব্যটা দিবই এই কলামকে কেন্দ্র করে, অন্য কোনো কলামের জন্য মন্তব্যের প্রয়োজন নেই। এখন প্রথমে বলছে জনাব সাইফুল্লাহ 2026 সালের 1 জানুয়ারি তারিখে নগদ আনছে 50,000 টাকা। তাহলে নগদের একটা কলাম লাগবে, আমরা মনে রাখলাম নগদ। আসবাবপত্র আনছে, আসবাবপত্র নামে একটা কলাম রাখবে। ঋণ, এটা দায় পাশে একটা কলাম লাগবে। আচ্ছা, দায় পাশে একটা ঋণ নামে কলাম লাগবে। আর এদিকে নগদ লাগতেছে, আসবাবপত্র লাগতেছে, নগদ লাগতেছে, আসবাবপত্র লাগতেছে। আচ্ছা, এগুলো আমি মুছে দিব, আবার পেন্সিল দিয়ে লিখে নিয়ে পরে মুছে দিব। আর মালিকানা সত্ত্বের মধ্যে তো মূলধনটা আছেই। পণ্য ক্রয় করছি, ক্রয় করলে ব্যয় ই করে যাবে। আর নগদে ক্রয় করার কারণে নগদের কলাম তো আছেই। চেক হইলে ব্যাংকের একটা কলাম লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে 10% কারবারি বাট্টায় পণ্য বিক্রি করলে আয়, সেজন্য এই ঘরে যাবে। আর নগদান তো আছে, চেকে ব্যাংক তো আছে। ও এই জায়গাটাতে একটা অদৃশ্য লেনদেন আছে, যেটা হচ্ছে বাকিতে বা দাঁড়ে। কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, নগদে 50%, চেকে 30%, তাহলে আরো 20% এখানে আমি লিখে নাই। তাহলে এই 20%টা হচ্ছে ধারে বা বাকিতে বিক্রয়, ধারে বা বাকিতে বিক্রয়। তাহলে প্রাপ্য হিসাব আসবে, ধারে বা বাকিতে বিক্রয় করলে প্রাপ্য হিসাবের ঘটনা আসবে। মালিক কর্তৃক উত্তোলন করলে উত্তোলন ডেবিট, তাহলে এই ঘরে যাবে। আর হচ্ছে ক্রয় ক্রেডিট, ক্রয়টাও এই যে দেখেন ব্যয়ের মধ্যে। আর এটা যেহেতু মালিকে উত্তোলন করছে, তাহলে ব্যয় হ্রাস পাইছে অথবা পরোক্ষভাবে আয় বৃদ্ধি পাইছে, এই জন্য এই ঘরে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ঘরে চারটা লাগবে টোটাল সম্পদের পাশে। আর হচ্ছে দায় পাশে শুধু ঋণ, দায় পাশে শুধু ঋণ। এখানে লাগতেছে নগদ, লাগতেছে হচ্ছে আসবাবপত্র আর লাগতেছে হচ্ছে ব্যাংক আর প্রাপ্য হিসাব। আচ্ছা, এখন আমরা এইটুকু মুছে দিলাম, কারণ এইটুকু তো আমরা এমনি খসড়া করেছিলাম। উপরে হেডলাইন টেডলাইন সব দিবেন আপনারা সুন্দর করে। প্রথম জনাব সাইফুল্লাহ নগদ কত টাকা আনছে, 50,000 টাকা।
নগদের ঘরে অনেকেই 50,000 বসাবেন মনে করতেছেন। আসবাবপত্র 20,000 টাকা, যেহেতু আসবাবপত্র বাড়ছে, কিন্তু ঋণ 10,000 টাকা। ঋণ মানে নগদ অর্থ আসছে, ঋণ মানে নগদ অর্থ আসছে, তাহলে নগদ অর্থের পরিমাণ 50 ছিল, মালিকে দেওয়া 10,000 ঋণ আনা, মোট নগদ হবে 60,000 টাকা। মোট নগদ হবে 60,000 টাকা, যেহেতু দুইটাই বাড়ছে। আর আসবাবপত্র কিনলে আমার সম্পদ বৃদ্ধি পাইছে, এখানে 20,000 টাকা, এটাও প্লাস হবে। আর ঋণ আনার ফলে আমার দায় বাড়ছে, যেটা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। আচ্ছা, 10,000 টাকা। আর মালিক ব্যবসায় যাদের শুধু তাই মূলধন, মালিকে এখানে দিয়েছিল শুধু দুইটা আইটেম, নগদ দিছে 50, আসবাবপত্র দিছে 20, মানে এই 50 আর 20 70,000 ঋণ কিন্তু মালিক দেয় নাই। তাহলে এই 70,000 এখানে বসাইলাম। আর এই ঘরে গেলেই মন্তব্য দিতে হয়, তার মানে এখানে মূলধন পারপাসে আসছে না আসবাবপত্র না ব্যয় না উত্তর, যেহেতু মূলধন পারপাসে আসছে তাহলে আমরা এর নাম লিখে দিব মূলধন। আচ্ছা, 70 আর 10 80, এই যে 60 আর 20 80। ওকে, তারপরে জানুয়ারি 10 তারিখে হচ্ছে পণ্য ক্রয় 70,000 টাকা। পণ্য ক্রয় করলে যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে এই যে এখানে দেখেন মাইনাস হবে, ক্রয় করলে ব্যয় হয় 70,000 টাকা, এখানে মাইনাস হচ্ছে, আর এখানে লিখে দিলাম আমরা ব্যয় অথবা ক্রয়। আচ্ছা, এবার নগদ টাকা চলে গেছে, ক্রয় করে নগদ টাকা চলে গেছে 60%, 6 7 42, 42,000 টাকা নগদ থেকে মাইনাস হয়ে গেছে, যেহেতু আমি পণ্য ক্রয় করার ফলে নগদ অর্থে চলে গেছে। অবশিষ্ট টাকা চেকে পরিশোধ করছি, চেক দিলে আমার ব্যাংক থেকে টাকা কমে গেছে, তাহলে অবশিষ্ট কতটুকু হবে? 60%, যেহেতু এখানে বলা আছে আরো 40% রয়েছে, 100% যে কোনো জিনিস, তাহলে হচ্ছে 40% হলে 4 7 28,000 টাকা হচ্ছে ব্যাংক থেকে আমরা পরিশোধ করছি। আচ্ছা, গেল এটা। তারপরে হচ্ছে 10% কারবারি বাট্টা। এই যে কারবারি বাট্টা মনে রাখবেন, এই কারবারি বাট্টা হিসাবের খাতায় কাজে লাগে না, হিসাবের খাতায় হিসাবভুক্ত হবে না। তাইলে এটার কাজটা কি? এটা বের করে, যেহেতু ডিসকাউন্ট, এটা বের করে ফেলে দিতে হবে, আলাদা করে ফেলতে হবে। তাহলে পণ্য বিক্রি করছিলাম 1,00,000 টাকা, 1,00,000 টাকার উপরে 10% দিলে হয় 10,000 টাকা, 10%, 10,000 টাকা ফেলে দিলে মূলত লেনদেনটা এখানে 90,000 টাকা। তাইলে মূলত লেনদেনটা তাহলে এখানে টিকলো কত? 90,000 টাকা। এবার 90,000 টাকার পণ্য বিক্রি করলে এটা কিন্তু আমার সরাসরি আয় হয়ে গেছে। 90,000 টাকার পণ্য বিক্রি করলে সরাসরি আমার কি হয়ে গেছে? আয় হয়ে গেছে। আয় হলে এই যে দেখেন মূলধন প্লাস আয়, আয় হলে এখানে প্লাস হবে 90,000 টাকা, এখানে লিখে দিলাম আয়। এবার নগদ অর্থ মান আসছে কত? নগদান হিসাব ডেবিট 50%, কার? 1,00,000 না, উত্তর হলো কারবারি বাট্টা তো বাদ, মানে ওই সময়ের সাথে সাথে এটা বাদ হয়ে গেছে। তাহলে আমার হচ্ছে পরিশোধের সময় যখন আমি টাকা মানে পাবো, পরিশোধ করব, সাথে সাথে এটা বাদ, কারবারি বাট্টাটা সাথে সাথে বাদ দিয়ে হিসাব করতে হয়। তাহলে 90,000 50% হলো 45,000 টাকা, যেহেতু আমি বিক্রি করছি আমার কাছে টাকা আসছে, তাহলে 45,000 টাকা এই করে আমার প্লাস হয়েছে। আর চেকে 30%, 90,000-এ 30%, 3 নং 27,000 টাকা, 27,000 টাকা আমার ব্যাংকে টাকা আসছে, প্লাস হয়েছে, তাহলে আমি এখানে 27,000 বসাইলাম। এখন আমার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, আমার তো 90,000 টাকার মধ্যে পাইলাম মাত্র হইলো 45 আর 25, 45, 50, 60, 70, 72,000 পাইলাম, তাহলে তো আমার আরো টাকা বাকি রয়েছে। ওটা কি? ওই যে দেনাদার বা প্রাপ্য হিসাব, যেহেতু আরো 20%, তাহলে 20% দিলে কত হবে? যেহেতু 50 আর 30 80%, তাহলে আরো 20% লেনদেন রয়ে গেল, তাহলে হলো 9 দুগুণে 18,000 টাকা ভবিষ্যতে পাবো কার কাছ থেকে? দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে, এই করে প্লাস। এই ছিল আমার লেনদেন। আপনি প্রত্যেকটা লেনদেন দেখেন, এই যে 60 20 80, এই যে 70 আর 10 80, এখানে দেখেন মাইনাসের হচ্ছে 42 আর 28, 42 50 60 70,000 মাইনাস, এই যে এখানেও 70,000 মাইনাস, এখানে 45 27 18, এই তিনটা 90,000, এই যে 90,000, এখানে প্লাস এখানেও প্লাস। লাস্ট হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা সরাসরি মুখস্থ করে ফেলবেন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে উইর ঘরে একবার প্লাস হবে একবার মাইনাস হবে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে একবার উইর ঘরে প্লাস হবে একবার মাইনাস হবে। এর কারণটা পরে আমি আপনাদেরকে ব্যাখ্যা করতেছি। তাহলে একবার প্লাস হবে একবার মাইনাস হবে, অথবা একবার মাইনাস হবে একবার প্লাস হবে, এই যে মাইনাস, আর একবার হচ্ছে 5,000 টাকা প্লাস। নাম কি? পণ্য উত্তোলন। আচ্ছা, এবার ব্যাখ্যাটা কি? উত্তোলন এই যে করে মাইনাস, এই জন্য মাইনাস দিয়েছিলাম। আর ক্রয় ক্রেডিট, ক্রয় যখন কিনা নি তখন ব্যয়বার ছিল, মাইনাস করতাম, কিন্তু এখন ক্রয়কৃত পণ্য মালিকে লয়ে গেছে গা, তাহলে ব্যয় হ্রাস পাইছে, ব্যয় হ্রাস পাইছে মানে এখানে পরোক্ষভাবে আয়ের মতো ঘটনা ঘটছে, সেই জন্য আমরা একবার প্লাস করছি। শেষ যেহেতু আমাদের লেনদেন, এখন হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিব। যার যার ঘরের ফলটা এখন আমরা এখানে নামাবো। যার যার ঘরের ফল নামাইলে এখানে হচ্ছে 10,000 টাকা দেখা যাচ্ছে, আর এখানে 70 70 যদি কাটাকাটি জায়গা, তাহলে 90 থেকে ওইটাও কাটাকাটি গেছে, তাহলে শুধু 90,000 টাকা। আচ্ছা, এই পাশে হইলো কেবল 1,00,000। তারপরে হচ্ছে এই ঘরে আছে 18,000 টাকা। আচ্ছা, এই ঘরে আছে হইলো গিয়া মাইনাসের 1,000 টাকা। এই ঘরে হচ্ছে 20,000 টাকা। আর এই ঘরে হচ্ছে যদি এখান থেকে 45 থেকে 3 টিকলো তাহলে 63,000 টাকা। আচ্ছা, এবার যদি আমরা চিন্তা করি, আহ
63 আর 10 73, 73 আর 10 83, 83 আর 10 93, 93 আর 8, 93 আর 8 1,01,000 মাইনাস 1,000, তার মানে 1,00,000 টাকা টিকলো আমার। এই যে দুই পাশে মিলছে। এই যে বিবরণীর ছক আমার A to Z কমপ্লিট। বাকি অংশটুকু অবশ্যই যেগুলো আমাদের প্রয়োজন হয়নি এগুলো মুছে দেবো পরীক্ষার হলে, তাহলে আমার খাতাটা দেখতে সুন্দর হবে। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন, স্যার আপনি তো উদ্বৃত্ত ফলাফলগুলো বারবার লিখেন নাই। ফলাফলগুলো আসলে আমি বারবার লিখি না, এটা আমার কাছে একটা টাইম ওয়েস্টেজ বিষয় হিসেবে পরিলক্ষিত হয়। আপনি যদি চান যে আমি এটা লিখবো, এতে কোনো অপরাধ নেই, দোষের কিছু নেই। তবে অবশ্যই নিঃসন্দেহে আপনি এখানে 4টা কলামও যদি হয়, মানে 4টা সারিও যদি 4টা সারিতে 1 2 3 4 5 6, তাহলে 424 বার যোগ বিয়োগ করবেন, নাকি এই যে একবার নামাইছি আর একবার টোটাল করে দিছি, মোট 2 বার করবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো যাই হোক, বিবরণী ছক শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও একাধিকবার বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন, যেহেতু এখানে কঠিন কিছু জাবেদার আলোকেই আপনাকে এই বিবরণী ছকটা সম্পন্ন করা হয়েছে। সবাইকে ধন্যবাদ।